নিজে খারাপ হয়েছি। আমি রাস্তায় নিজে থাকছি, আমার বাচ্চারা তো আমি আমার বাচ্চার ভবিষ্যৎ তো নষ্ট করবো। আমার এই জায়গায় আমার কমলাপুর রাত দুই আগে গেছিল আমাকে এদিকে একটা মেয়ে, আমার তখন বয়স 10 বা 11 বছর। আমার বাচ্চা নিয়ে আমি বাসায় যাবো, আর আব্বু কাজ করলে আর আব্বু করে টাকা মানে জেলের থেকে আইসে আমার জামারে ষড়যন্ত্র করে ধরা দিচ্ছে, পরে আইসে কাজ কাম করলে কিছু টাকা হইল যা। আমি বাসায় গেলাম, আমার বোনের মান সম্মান আর অগরত মানুষের নিন্দায় বলবো তোর বোনে খারাপ, তোর বোনে খারাপ, তোরাও খারাপ। এর জন্য কি আমি নিজেই যাই না অগরত বোনের বাসায়। এই যে এতিমখানায় বড় হয়েছি, কোনো সময় কত মানুষ কত কিছু লোক জায়গায় কত দিকে লেগে গেছে, রাস্তাঘাটে থাকি তো অনেক কিছু শিকার হতে হয়। এতিমখানায় মনে করেন ওখানে আবার টাকা দেখাইতে হয় 5 টাকা করে দিতে গেলে তো রাস্তায় নামতে হইতো। মেয়ে শিশুদের জন্য রাস্তায় থাকাটা খুবই কঠিন, কারণ হচ্ছে কি একটা মেয়ে যেহেতু 6 বছর থেকে উত্তক্ত হওয়া শুরু করে, তখন দেখা যায় যে ও হচ্ছে 8 থেকে 9 বছর বয়সের মধ্যে আসলে আমাদের থেকে অনেক বেশি বুঝে যায়। আমরা যেটা লক্ষ্য করেছি যে 10 থেকে 11 বছর বয়সেই এখানকার শিক্ষার্থীরা হচ্ছে বিয়ে করে ফেলে, এবং বিয়েটা হয় যে ওরা নিজেরাই একজন আরেকজনকে হাজবেন্ড ওয়াইফ মানতেছে, এটাই ওদের বিয়ে। বাংলাদেশের শিশু অধিকার বিষয়ক ইউপিআর স্টেকহোল্ডার প্রতিবেদন বলছে দেশে আনুমানিক 40,000 পথশিশু যৌন শোষণের শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে। কন্যা শিশুদের বেলায় এই ঝুঁকি কয়েক গুণ বেশি। 2 বছরে 3 বছরে এক একজন নারী একাধিক বিয়ে করে। রাস্তায় থাকতে হইলে তাদের একটা মানে বটগাছ প্রয়োজন, এবং এই বটগাছটা হচ্ছে হাজবেন্ড। যখন সে বলে যে সে অমুকের বউ, তখন অন্য পুরুষরা তাকে বিরক্তটা কম করে, কিন্তু সে যদি এই পরিচয়টা না দেয় তাহলে এই বিরক্তর সংখ্যাটা বেড়ে যায়। দেখা যায় ও ভিক্ষা করতে যায়, ভিক্ষা করতে গেলে তাকে এরকম বাজে অ্যাপ্রোচ করা হয় 50 টাকা 100 টাকার বিনিময়। যখন বড় হয় তখন তার যে মা, তাকে অ্যাপ্রোচ করা হয় বাচ্চাটাকে দিয়ে প্রস্টিটিউট প্রফেশনে আনানোর জন্য। আমাদের কিছু মেয়ে শিক্ষার্থী নিজেরাই স্বীকারোক্তি দিয়েছিল যে তাদের মা কিংবা তারা যার শেল্টারে থাকতেছে সেই তাদের প্রফেশনে যুক্ত হওয়ার জন্য, এবং আমরা এরকম শিক্ষার্থীও পেয়েছি তার মা পরবর্তীতে আমাদের কাছ থেকে তাকে নিয়ে এসে এরকম প্রফেশনে যুক্ত করেছে। আমার একটা খালাতো বোন আছে, খালাতো বোন মারে, নানি আমার মারে, 3 বেলা ভাত খেতে দেন। আমি বলছেন বলে এই শিশুরা রাস্তায় কেন? 2021 সালের একটি গবেষণায় দেখা যায় অপরাধে জড়ানো 92.4% পথশিশুর এই পথে আসার মূল কারণ দারিদ্র্য। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গবেষণায় দেখা গেছে দেশে অর্ধেকের বেশি পথশিশু মাদকে আসক্ত, আর মাদকের বাহক হিসাবে ব্যবহার করা হচ্ছে দেশের 21% পথশিশুকে। ওই জায়গায় যাইবা ওই জায়গায় যাইবা এদিক হয়, কিন্তু আমরা অনেক কষ্ট করে অনেক ঝামেলা করি, যেতে না পরে আমরা কথা পেয়ে আসে না, আমাকে কি পশাব কথা পেয়ে আসে না জায়গা। খালি ওই জিনিসটা দিতে ছিল যায় না, আমি খারাপ কাজ করবো না, এই লেগে টান দেওয়া দিছে। টাইম আসছিল একদিন, কিন্তু লাভ দিয়ে আসছিলাম, ওই সীতা আছে না, সীতা দিয়ে পায়ে লাগছে দিকে পুরো পা ফুটতে গেছে, যাও আমাকে পুলিশ এদিক হয়। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছিল, তারা কিছু পথ শিশুদেরকে কাজ করছিল, কারো অভিযোগের ভিত্তিতে এই শিশুগুলোকে সেফ হোমে নিয়ে যাওয়া হলো যে না, তারা পাচার থেকে রোধ করার জন্য। ওই শিশুদের সঙ্গে আমার 2018 সালের দিকে দেখা হয়েছিল। তারা একসময় আমাকে বলছে, আঙ্কেল আমরা কি কখনো এই জায়গা থেকে মুক্তি পাবো না? তার মানে এরা জানে এরা বন্দী। আমার যে বাপ আসল বাপ ছিল, ওই বাপ মারা গেছে, পর আমার মায়ের আরেকটা বিয়া হয়েছে। আমি শেখ রাসেল গেছিলাম, শেখ রাসেল যাওয়ার পর আমার মার আয়া দেখি আরেকটা বিয়া বয়ে গেছে। ইয়া পুরো হাত ধরে আছে না, দেন দুইজনে আছে না, দুইজনে হাত ধরবো, দুইজনে পাও ধরবো, তারপর 5 পাশে আছে না, হাতের সামনে ঝাপাইবো না, চড়ি মড়ি বা লুয়া ডুয়া ব্যাট নেট ওটা দিয়ে বাইরে আনা শুরু করে। আরেকটা আছে না সালাউদ্দিন, যার কথা কইলো রিয়া পানা কি জানি সেন্টারে থাকতো, রক্ত লইতো, কোনতে বলা পড়ছে, তাহলে আমরা কোন জায়গায় থাকবো? ঘুমের ভিতর রক্ত লইতো। এই শিশুদের জন্য সারা দেশে আছে মাত্র 17টি সরকারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র। আগস্ট 2012 থেকে মার্চ 2026 পর্যন্ত 14 বছরে মাত্র 19,668 জন শিশু সুবিধাভোগী ছিল এসব কেন্দ্রে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে চরম জনবল সংকটে অব্যবস্থাপনায় চলছে এই কেন্দ্রগুলো। যদিও এই দাবির পুরোপুরি বিপরীত সুর মাঠ পর্যায়ে বেসরকারি উদ্যোগে
শিশুদের নিয়ে কাজ করা অনেকেরই। অ্যাকচুয়ালি আমাদের এখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা যদি একটু বলি, যে বাচ্চাগুলো আইনের সংস্পর্শে বা ছোট অপরাধের সাথে জড়িত, তারা এখানে সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অনেক সময় থাকতে চায় না। এছাড়া এখানে আমাদের যারা কর্মচারী আছে, তারা 2016 সাল থেকে, অর্থাৎ এই ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টটা শেষ হওয়ার পর থেকে সরকারি অনুদান হতে সাকুল্যে বেতনে এরা বেতন ভাতা পেয়ে থাকে। নতুন করে কোনো নিয়োগ দেওয়া সম্ভব হয় না, কেননা এদের কোনো চাকরির সার্ভিস রুল নাই। পরে যে নতুন 4টা সেন্টার চালু হয়েছে, যেটা বলেছি, যেটা 2025 সালের জানুয়ারিতে ইনসেপশন হয়েছে, সেখানে পুরনো জনবল অন্যান্য সেন্টারে সেগুলো রিঅ্যারেঞ্জ করে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ নতুন করে কিন্তু কোনো নিয়োগ দেওয়া হয়নি। যে দেশে শিশুরা রাস্তায় ঘুমায় সেই দেশে কখনো আমরা নিজেরা অপরাধের বাইরে নিজেরা আছি এটা মনে করতে পারি না। বেসরকারি সংস্থা হিসেবে আমরা যতটুকু জানি, শিশুদের কল্যাণে রাষ্ট্র একটা অর্থ বরাদ্দ করে, এবং আবার একটা সময় গিয়ে দেখি যে বিভিন্ন নিউজের মাধ্যমে, বিভিন্ন পেপারের মাধ্যমে এই বছর যে এই টাকাটা বরাদ্দ দেওয়া হয়েছিল, বছর শেষে এটা খরচ করা যায়নি, টাকাটা আবার চলে যাচ্ছে। যারা বলছেন যে আমাদের স্টাফরা বেতন পাচ্ছে না, এটা যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের প্রধানই বলতে পারবেন। বাট আমি মনে করি আমাদের তথ্য হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে শিশুদের ডেভেলপমেন্টের জন্য যে অর্থটা বরাদ্দ করা হয়, এটা অনেক সময় খরচ হয় না। এটা প্ল্যানিং, কিভাবে খরচ হবে, কোন নীতিমালাতে খরচ হবে, ইত্যাদি ইত্যাদি দেখাশোনা করতেই মিটিং সিটিং করেই আমাদের বছর পার হয়ে যায়। এর মাঝেই শিশুদের সুরক্ষায় সরকারের অর্থায়নে দেশের 15টি জেলায় স্থায়ী কেন্দ্র স্থাপনের একটি নতুন প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে, যা আছে পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায়। তবে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের আগে বর্তমান সংকট কতটা কাটবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিভিন্ন সময় সরকারি কিংবা বেসরকারি বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এদের জীবন, এদের এই দুর্বিষহ কিংবা কষ্টদায়ক অপরাধমূলক জীবনের কথা বলে সরকারের থেকে কিংবা দাতব্য সংস্থা থেকে এদের পুনর্বাসনের জন্য ফান্ড নিয়ে আসেন, বিভিন্ন প্রজেক্ট তারা শুরু করেন। এখানে প্রজেক্ট কোনো সমাধান না। বাংলাদেশের বাস্তবতায় সমাধানটা হচ্ছে যে সমস্ত কারণ এবং প্রেক্ষাপটে এই পথশিশু তৈরি হয় কিংবা একটি পরিবার ভাসমান হয়ে যায়, সেই কারণগুলোকে স্থানীয় পর্যায়ে সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করা। আইনি ও নথিগত বাস্তবতার কারণেও পথশিশুরা বঞ্চিত হচ্ছে রাষ্ট্রের সুবিধা থেকে। কারিতাস বাংলাদেশ 2025 সালে ঢাকা, ময়মনসিংহ আর রাজশাহীতে প্রায় 667টি পথশিশুর উপর জরিপ করে। এদের 50% বেশিরই নেই জন্ম নিবন্ধন। গত 2 বছর আগে আমাদের এক শিক্ষার্থী যে মারা গেছে, সে মারা যাওয়ার পর তাকে নিয়ে আমরা বিভিন্ন কবরস্থানে ঘুরেছি, তাকে শুধুমাত্র দাফন দেওয়ার জন্য, কারণ কবরস্থানগুলো রাজি হচ্ছিল না তাকে দাফন দেওয়ার জন্য। তার জন্ম নিবন্ধন নাই, তার ভোটার আইডি কার্ড নেই, এবং বাচ্চাটা মারা যায় রাত 9টায়। এই গাড়ি নিয়ে ভোর 3টা পর্যন্ত ঘোরাঘুরি করেছি। তার কবর আমরা কোথায় দিতে পারবো তার নিশ্চয়তা কিন্তু আমাদের কাছে ছিল না, এবং আমাদের থানা, পুলিশ করতে হয়েছে, পারমিশন নিতে হয়েছে, নিজেদের পরিচয়পত্র দেখাইতে হয়েছে, তারপরে গিয়ে আমরা এটা করতে পারছি। কিন্তু যদি ওর পরিচয়পত্র থাকতো তাহলে কিন্তু ব্যাপারটা এত জটিল ছিল না। মহামান্য হাইকোর্টে একটি আদেশ রায় হয়েছিলেন, পথশিশু সংক্রান্ত একটি মামলা হয়েছিল, এবং সেই মামলায় মহামান্য হাইকোর্ট বলেছে পথশিশুদের রেজিস্ট্রেশনের জন্য সকল ধরনের প্রতিবন্ধকতা যেন উঠিয়ে দেওয়া হয়। এই রায়ের আলোকেও কিছু চেঞ্জ এসেছে, এবং বলা হয়েছে যে না, ঠিক আছে, ওই জায়গাটা অমিট করে দেওয়া হচ্ছে যে বাবা মা বা পিতৃ পরিচয় না থাকলেও বা তার নির্দিষ্ট ঠিকানা না থাকলেও তাকে জন্ম নিবন্ধনে বাধা হইবে না। বাট এটা কি আসলে কতটুকু কার্যকর হচ্ছে, এইগুলো এখন নিয়ে কথা বলার সময়। রাষ্ট্রের কমিটমেন্ট হচ্ছে কোনো শিশু রাস্তায় থাকবে না। তা আমরা যারা বেসরকারি সংস্থা, তারা রাস্তা থেকে শিশুদেরকে উদ্ধার করে পুনর্বাসন করার চেষ্টা করছি, তাদেরকে স্কুলে ভর্তি করানোর চেষ্টা করছি। ওই দিক দিয়ে আবার রাষ্ট্র বাধাগ্রস্ত করছে আমাদের এই শিশুগুলোকে স্কুলে ভর্তি করার ক্ষেত্রে। কিভাবে? কারণ আমরা যখন তাদের বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করি, তখন রাষ্ট্রের ম্যান্ডেট হচ্ছে যে তাদের প্যারেন্টসের ন্যাশনাল আইডি লাগবে। তো আমরা এই প্যারেন্টসদের ঠিকানাই তো পাই না। আমরা ন্যাশনাল আইডি, ওই শিশুর পিতার ন্যাশনাল আইডি কোথায় পাবো প্যারেন্টসের? সরকার সম্প্রতি দরিদ্র পরিবারগুলোর জন্য যে ফ্যামিলি কার্ড চালু করেছে, সেখানেও বঞ্চিত রয়ে গেছে এই শিশুরা। কারণ একই, পারিবারিক কাঠামোর মধ্যেই নেই এই শিশুরা। এর পেছনে রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দেখছেন বিশ্লেষকরা। 18 বছর এবং তার বেশি হলে তাদের এই দলকে একটা ভোট দেওয়ার তার সেই রাজনৈতিক সক্ষমতার জায়গাটা আছে। এর বাইরে এদেরকে সত্যিকার অর্থে পুনর্বাসন বলতে যা বোঝায় বা আমরা বুঝে থাকি,
সেই সত্যিকার অর্থে পুনর্বাসনের প্রসঙ্গতে রাজনৈতিক দলগুলোর বাস্তবতার নিরীক্ষে সত্যিকারের পরিকল্পনা কিংবা সেটি বাস্তবায়নের রূপরেখা কী হবে, এই ধরনের কোনো আলোচনা বা প্রতিশ্রুতির জায়গাটা আমরা শুনি না নির্দিষ্ট করে। সন্ধ্যা যেমন ধীরে ধীরে আধার নিয়ে আসে, অনেকটা তেমনি করেই রাষ্ট্রযন্ত্র নিজেই যেন ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের। প্রমাণ 2021 সালের ডিসেম্বরে প্রকাশিত গবেষণার পরিসংখ্যানগুলো। সেখানে দেখা যায় অপরাধ জগতে পা দেয়া 50% শিশুকে সরাসরি গ্যাং বা মাস্তানরা প্ররোচিত করে এবং প্রায় 68% শিশুকে সরাসরি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। শিশুরা তো শিশুই, তাদেরকে খুব সহজেই, যেহেতু তারা ভালনারেবল, যে সমস্ত মাফিয়া গ্রুপ আছে বা যে সমস্ত আপনার বিভিন্ন ধরনের সিন্ডিকেট আছে, তারাই শিশুদেরকে খুব সহজেই তাদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে অ্যাবিউজ করতে পারে, ইউজ করতে পারে। কারণ হচ্ছে এদের তো কোনো সঠিক পরিসংখ্যান নাই। তারা যদি কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তারা যদি কোনো রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বা কেউ যদি তাদেরকে মেরে ফেলে, অ্যাকচুয়ালি তো তাদের খোঁজ করার কেউ নাই। এই শিশুদের মধ্যে একটা অংশ যখন অপরাধপ্রবণ হয়ে পড়ছে বা কোনো শীর্ষ অপরাধীর খেতাব কোড আনকোড বা কোনো বিশেষণ ধারণ করছে, তখন আবার রাষ্ট্রের যত প্রতিষ্ঠান রয়েছে সব কিছু নিয়ে রাষ্ট্র তার বিচার করার জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু যখন সে অসহায় ছিল, সুযোগ সুবিধা বঞ্চিত ছিল, তখন তাকে অপরাধমুক্ত রাখা কিংবা তাকে সকল অনৈতিক আইন বহির্ভূত কর্মকাণ্ড কিংবা সুস্থ জীবনযাপনের ব্যবস্থাগুলো কিন্তু তখন রাষ্ট্র পরিপূর্ণভাবে পালন করে নাই বলি কিন্তু এই ভাসমান শিশুদের একটা অংশ বা কখনো কখনো পুরোটাই অপরাধপ্রবণ হয়ে যাচ্ছে। ক্ষুধা থেকে নেশা, নেশা থেকে গ্যাং, গ্যাং থেকে অপরাধ, এই চক্রটা এমনভাবে চলতে থাকে যে পথশিশুটি টেরই পায় না কখন সে একজন আক্রান্ত থেকে অভিযুক্তে পরিণত হয়ে যাচ্ছে। ঢাকার রাস্তায় অপরাধে জড়ানো এই শিশুদের প্রায় শতভাগই চুরির সঙ্গে যুক্ত, আর 84.9% শিশুই ছিনতাই এবং 58.4% শিশু মানব পাচারের মতো অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। আবার অনেক সময় কিছু না করেও নানা অপরাধের দায়ও বয়ে বেড়াতে হচ্ছে এসব শিশুদের। 2016 সালের ঘটনা এটা। শিশু আদালতে মামলা করতে গিয়ে শিশুটাকে পরিচয় জিজ্ঞেস করলাম যে তুমি এই কেনে, বললো যে আঙ্কেল আমাকে একটা এয়ারপোর্ট থানায় একটা বিস্ফোরক আইনের মামলায় আমাকে অ্যারেস্ট করা হয়েছে। ট্রায়াল একটার সময় আমি আয়োকে জেরা করলাম যে ঘটনা কি, বলে যে হরতালের সময় সে, ওই সময় রাজনৈতিক হরতালের সময় সে একটা বোমার জড়িত হয়েছে। তো আমি বললাম ওই ঘটনায় কতজন মানুষ অ্যারেস্ট হয়েছে, বলে ওই শিশুটাই অ্যারেস্ট হয়েছে। আমি বললাম ওই ফোর্সে, ওই মামলায়, ওই অভিযানে আপনার কতজন ছিলেন, বলে আমরা 100 জনের উপরে পুলিশ ছিলাম, 100 জন মিলে একজন শিশুকে অ্যারেস্ট করেছে। মানে আদালতও এটাকে কনসিডারেশন নিয়েছে, আমার সাবমিশনটাকে, তো মুক্ত হয়েছে। কিন্তু দেখেন আপনি, এই শিশুটা তো বিনা বিচারে ছিল 3.5 বছর, এই শিশুটা বড় হয়ে ক্রিমিনাল হবে না তো কি হবে? দুপুর গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত। রাতে একটু বিশ্রামের পালা, তবে ছাদ তাদের খোলা আকাশ। সে আকাশের নিচেই শিশুমন ভুলে যায় সব বঞ্চনা, আর সে অবসরে রাষ্ট্র কি ভুলে যায় তার দায়িত্ব।